নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজ একটু দেরি হলো, কারণ সারাদিন আমি খুব একটা সময় পাইনি, তাই এত রাতে আজকে আমি এটাকে রেকর্ড করছি ভিডিওটা। তো একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই মাইকটা আমি নতুন কিনলাম। কারণ প্রচুর 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 মানুষ একটা কথা বলছিলেন যে আমার গলার ভয়েসটা বোধহয় ক্লিয়ার হচ্ছে না। এমনি আমার গলা ফ্যাস ফ্যাসে, তার বাইরেও অনেকেই বলছিলেন যে আমি কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না। তার কারণ হচ্ছে বাইরের যে নয়েজ, বাইরের অনেক বেশি শব্দ আমার ভিডিওগুলোতে আসছে। এটা আমার দোষ, আমি জানতাম না আসলে, আমি তো এগুলো করে অভ্যস্ত নই। আমি খুব ক্যাজুয়ালি ভিডিওগুলো বানাচ্ছিলাম, তো একটুখানি এটা নিলাম, যদি তাতে কিছুটা ভালো পরিষ্কার শব্দ আপনারা শুনতে পান, যেটা আমার প্রথম এখন প্রায়োরিটি। যে আমি যেগুলো বলবো সেগুলো যদি পরিষ্কার না শুনতে পান তাহলে তো আমার বলাটা ব্যর্থ। যাই হোক, একটা অনুরোধ এসেছিল, মানে আমার খুব ভালো লাগছে এটা দেখে আর জেনে, যে আমি যে ছোট ছোট কাজ করেছি আমার নিজেরও যেগুলো মনে নেই। একজন আমাকে ইউটিউবে কমেন্ট করেছেন যে দাদা আপনি শিবাজি ছবিতে বোম্বাদার সাথে ছিলেন। এবার শিবাজি ছবির কথা আমি নিজেও ভুলে গেছিলাম, কারণ আমি দুদিন বোধহয় শ্যুট করেছিলাম শিবাজিতে, আমার মনে নেই। আমি মাঝখানেই ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি গোলমাল ছবির শ্যুটে বোধহয় আমাকে এই শিলিগুড়ি চলে যেতে হয়েছিল তখন। তো সেখানে মাঝপথে আমাকে ছেড়ে চলে যেতে হয়। এবং যিনি প্রডিউসার ছিলেন উনি খুব বাজে ব্যবহার করতেন, উনি টাকা পয়সা দেননি আমাকে একদিনও, মানে দুদিনের একদিনও টাকা পয়সা উনি কিছু দেননি। খুব খারাপ মানুষ ছিলেন উনি। যাই হোক, তো সেই শিবাজি ছবি তিনি দেখেছেন, বলছেন যে সে একটা আবার বোম্বাদার সাথে তুমি এসো দাদা, সেটা তো সম্ভব না। যাই হোক, এখানে বাংলায়। তারপরে একজন বললেন যে মা দুর্গা সিরিয়াল আমার দেখেছেন। এবার এটা জেনে খুব অবাক লাগলো যে মা দুর্গা সিরিয়ালটাও মনে রেখেছে কেউ। কারণ মা দুর্গা সিরিয়ালে তো আমার অনেকে চিনতেই পারছে না আমার, মানে আমি ফটোগুলো দেবো, আপনারা দেখবেন, বুঝতে পারবেন যে কেন আমাকে চিনতে পারছে না কেউ। তার কারণ হলো, যে মেকআপটা করা হতো সেই মেকআপটা অস্বাভাবিক একটা মেকআপ। সেই মেকআপের পরে নর্মালি কাউকে চেনাটা সম্ভব নয়। তো এটা আমার বোধহয় বিরাট বড় বড় পাওনা আমি পাচ্ছি এই ইউটিউবের দরুন, ফেসবুকের দরুন বা সোশ্যাল মিডিয়ার দরুন। যে যেই মানুষগুলো হয়তো আমাকে চিনতো, জানতো বা আমার কাজটাকে ভালোবাসতো, তারাও কোনোদিন আমায় বলতে পারেননি, আর আমিও জানতে পারিনি যে মানুষ আমায় হয়তো চেনে বা জানে, বা এতদিন ধরে আমি যে কাজটুকুন করেছি, যেটুকুনি করেছি, সেটা মানুষের মনে একটু হয়তো গেঁথেছে। তো সত্যি জেনে ভালো লাগছে, এত ছোট্ট ছোট্ট জিনিস। জোর জোর ছবি আমার প্রথম ছবি। জোর অনেকেই হয়তো জানেন না, আমি জোর ছবিতে জিদ্দার অপোজিটে যে ভিলেন ছিল সুব্রত দত্ত, তার অপোজিটে আমি ভিলেন ছিলাম। আমার দুটো বোধহয় সিন ছিল টোটাল জোর ছবিতে। ওটা আমার প্রথম বাংলা ছবি। তো খুব ভালো লাগে এগুলো জেনে, যে মানুষ ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আজও মনে রেখে দিয়েছে আমাকে, ভালো লাগে। তো আজকে আমি মা দুর্গা সিরিয়াল নিয়ে বলবো। বহু দিন আগেকার ঘটনা, এটা 2017-র ঘটনা, 2017 বা 15 এরম সময়কার ঘটনা এটা। তো সেই সময় 15-র বোধহয় ঘটনা এটা, 2000। তো তখন একটা খুব বড় সিরিয়াল, বিখ্যাত সিরিয়াল হয়েছিল মা দুর্গা বলে। খুব হিট সিরিয়াল ছিল তখনকার দিনে টিভিতে। তো তাতে শিব পার্বতী, শিব রুদ্র আমার খুব ভালো বন্ধু ছিল সে সময়। রুদ্র শিবের পাঠটা করছিল। এবং বম্বেতে দেবকে দেব মহাদেব বলে একটা সিরিয়াল হয়েছিল, এটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে একবার না একবার নিশ্চয়ই দেখেছেন। সেই সিরিয়ালের আদলেই তৈরি হয়েছিল মা দুর্গাটা এখানে। তো একদম যা যা ওখানকার ঘটনা সেগুলো তুলে ধরা হয়েছিল এখানে। তো যখন মানে শিব ঠাকুরের যতগুলো রূপ ছিল প্রত্যেকটা রূপই রুদ্র করেছিল। যখন শিব ঠাকুরের বীরভদ্র রূপ, মানে সেটা হচ্ছে শিব ঠাকুরের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, মহাদেবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, সবচেয়ে রৌদ্র রূপ যেটাকে বলে, সবচেয়ে রাগী রূপ, সেটা যখন এলো, তখন অমিত দা, মানে ডিরেক্টর অমিত দা, আর আমি আগেও যার নাম নিয়েছি আর বারবার, তাপস দা, যার জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, তাপস বিশ্বাস সহপরিচালক, উনি অমিত দার সহপরিচালক। তাপস দা তখন বলেন, আর অমিত দা বলে যে সুরজিৎকে ডাকো।
এবার বিষয়টা হচ্ছে মহাদেব বা শিব ঠাকুর রুদ্রকে দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি, খুব ভালো, কিন্তু আমাকে তো দেখতে খুব কুৎসিত, যে কারণে আমি সারা জীবন ভিলেন হয়েছি। তো সেখান থেকে ওনারা যে আমাকে ডেকেছে, আমি প্রথম একটু অবাক হয়েছি, যে আমি বুঝতে পারিনি, যে আমি ভেবেছি কোনো নেগেটিভ চরিত্র, কোনো দৈত্য বা অসুরের চরিত্র। বলুন না, শিবের রুদ্র রূপ, সবচেয়ে ভয়ঙ্কর রূপ, সেটা হচ্ছে বীরভদ্র রূপ। তো 8খানা হাত ছিল ওনার, আমি ছবিটা দিয়ে দেবো থাম্বনেলে, আপনারা দেখতে পারবেন। তো সেটার জন্য যখন আমাকে ডাকা হয়, তো আমি খুব মানে আনন্দের সাথে, খুব খুশি হয়ে, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম, যে এরকম একটা চরিত্র আমি কোনোদিন করিনি। আমাকে ডাকা হলো ওদের অফিসে, আমি গেলাম, গিয়ে ওনারা বললেন যে আমরা মেকআপ টেস্ট করবো। তো মেকআপ টেস্ট মানে ওরা বললেন পুরো শরীরটাকে নীল রং করে দেওয়া হবে। আমি বললাম কোনো অসুবিধা নেই, করে দিন। তো আমি যদি পাই, আমি সেই নীল রঙের ছবিটাও এখানে একবার দিয়ে দেবো, আপনারা দেখবেন তাহলে। তো পুরো আমাকে নীল রং করে, একদম জটা দিয়ে, যেরকমভাবে বাঘ ছালে পরিয়ে, হাতে ত্রিশূল দিয়ে ছবি তুলে ওটা এডিটিংয়ে পাঠানো হলো, যেখানে এডিট করা হয় সিরিয়ালটা, হতো সিরিয়ালটা। ওখান থেকে ওরা বললো যে নীল রং হলে চলবে না। তার কারণ হচ্ছে যে নীল রঙের সমস্যা হচ্ছে যে নীল রংটা, পেছনে পর্দাটাও নীল, দুটো মিশে যাবে, আমার শরীরটা ভ্যানিশ হয়ে যাবে। তখন ডিসাইড হলো যে আমাকে পুরোপুরি কালো কুচকুচে করে দেওয়া হবে। তো আমি বললাম ঠিক আছে, করে দিন, কোনো সমস্যা নেই। ওই সময় আমার শরীর স্বাস্থ্যটা খুব সুন্দর ছিল, মানে খুব ব্যায়াম করতাম, শরীরে একটু মেদও ছিল, একটু ভারিক্কি চেহারা ছিল, ভালো চেহারা ছিল। আজ আর নেই সেরকম চেহারা। তো যখন মেকআপটা হয়ে যায়, সব কিছু ফাইনাল হয়, ওরা যখন পাঠায়, একদম একবারে লুক ফাইনাল হয়ে যায়। হওয়ার পরে আমাকে বলে তোমাকে 7 দিন লাগবে টোটাল। আমি ঠিক আছে, 7 দিন ঠিক আছে, তার বেশি সম্ভব হবে না। তার কারণ সারা গায়ে ওরা খুব কম দামি একটা 35 টাকার একটা কালো টিউব আসতো, মানে কালো রঙের টিউব, ওটা মাখানো। মুখে দামি মেকআপ দিত, কিন্তু গায়ের মধ্যে ওই সস্তা একটা টিউব মাখতো, ওতে গায়ের মধ্যে আমার র্যাশ ভরে যাচ্ছিল। এখন ঠিক আছে, গেলাম। আর মেন কথা ছিল যে, যেহেতু অমিত দা আর তাপস দা ছিলেন, মানে ওনাদেরকে আমি চোখ বন্ধ করে ভরসা করি আর শ্রদ্ধা করি, দুজনে খুব ভালোবাসেন আমার। শুটে গেলাম। তো যাওয়ার পরে ওরা মেকআপ টেকআপ করলো, করে প্রথম দিন, এবার যেহেতু একটা রুদ্র রূপ, তো প্রচণ্ড, আর শুরু থেকে একটা মানে আগুন ঝরানো চেহারা, বড় বড় চোখ, তো ওই ব্যাপারটা শুরু থেকেই ছিল ওখানে। তো আমি মানে যখন শুরু করলাম শুটিংটা করা, তো ডায়লগগুলো, যেহেতু আমার গলার ভয়েস ফ্যাস ফ্যাসে, আমি একটু জোরে চেঁচিয়ে বলতাম সেগুলোকে। এবং সবচেয়ে সমস্যা হলো যখন আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো, শুদ্ধ বাংলা, তাও দেববাণী, ভগবানরা যে বাণী বলেন, আমি সত্যি বাংলা অত জানতাম না, কারণ আমি বাইরে মানুষ, আমি বাংলা পড়াশোনা করিনি। আমি লিখতে এখন পারি, লিখতে পারি না, পড়তে পারি, বলতে পারি, কিন্তু লিখতে এখন আমি যুক্তাক্ষর লিখতে পারি না বাংলা। তো সেই জায়গা থেকে আমি বললাম যে দাদা, এই এত শুদ্ধ বাংলা তো আমি বলতে পারবো না, আর বড় বড় ডায়লগ সেখানে। বলছে দেখ না বাবু, একটু করে নিতে পারবে। অমিত দাও বললো, আর তাপস দাও বললো। এবার যেটা হয়, যে বলে না, যে ভগবান যখন আপনাকে আশীর্বাদ করেন, আপনি ভগবানের পাঠ করছেন, আর কি নয়, বিশ্বাস করবেন না, মানে ঠাকুরের আশীর্বাদে একটা দিনের জন্য একটা ডায়লগ আটকায়নি। আমি বারবারই বলতাম অমিত দা আমি পারছি না, অমিত দা বলতো তুই আর কি মারিস না, তুই শর্ট তো ঠিক দিস একবারে। তো আমি বলি, আমি অমিত দা, আমি শিব ঠাকুরের দিব্যি কেটে বলছে, আমার খুব অসুবিধা হয়, কারণ আমি এত শুদ্ধ বাংলা বুঝিও না, বলতেও পারি না, মানে আমি মানে জিজ্ঞেস করতাম ওদের। তো বললো গন্ডুস, গন্ডুস মানে জটা, এরকম একটা কিছু ব্যাপার আছে। তো হলো, প্রথম দিন যখন চেঁচালাম, শীতকালের ঘটনা, শীত থেকে গরম পড়ছে পড়ছে, চেঁচালাম। দ্বিতীয় দিন গিয়ে দেখছি আমার গলায় কোনো স্বর নেই, পুরো একদম শেষ স্বর। তো আমি বললাম কী হবে, সে একই মহাদেবের কৃপা। আবার দেখলাম আমি যখন ডায়লগ বলতাম খুব জোরে চেঁচাতাম, ডায়লগ হয়ে যেত, যখন ডায়লগ শেষ নর্মাল কথা বলতাম, আর কোনো স্বর বেরোতো না গলাতে। কিন্তু ভগবানের অসীম কৃপা যে যখন শ্যুট করতাম, এত ভালো হতো এটা। একদিন আমি খেতে গেছি, তো খাওয়ার সময় কী হয়েছে, আমাকে জটা পরিয়েছে, মুখটা কালো রং করে দিয়েছে, গলাটা কালো রং করেছে, হাতগুলো বোধহয় কালো রং করেছে,
আর আমি জিন্স প্যান্ট আর ওপরে শার্ট পরে খেতে গেছি ব্যাগ নিয়ে। তো যেহেতু মুখটা চেনা যাচ্ছিল না, ওখানে একজন ভদ্রলোক বসেছিলেন, তিনি বোধহয় আর্ট ডিপার্টমেন্টের কেউ ছিলেন। তা আমি খাচ্ছি খাওয়ার পর আমি হাত ধোবো বলে ওনার কাছে বোতলটা ছিল একটা রাখা, আমি নিতে গেছি। তো আমাকে বলছে, এই রাখ বোতলটা, এখানে রাখ, ওইখানে যা কলপাড়ে গিয়ে ওখানে মুখ ধো। তো আমি বললাম, দাদা আমি তো একটুখানি জল, বলে যেটা বলছি সেটা শোন চুপচাপ। উনি আমার মুখটা চিনতে পারেননি, যেহেতু মেকআপ করা ছিল কালো। আমি ঠিক আছে দাদা। আমি গেলাম, হাতটা ধুলাম, ধুয়ে মেকআপ আর্টিস্টকে গিয়ে বললাম, মেকআপ রুমে গেলাম সোজা, গিয়ে জটাটা খুললাম, বললাম এক্ষুনি আমার মেকআপ তোলো, আমি সিরিয়ালটা আর করবো না। বলো কী হয়েছে দাদা, কিছু? আমি যে কিচ্ছু না, ডিরেক্টরকে জানান, চ্যানেলকে জানান, আমি এই মুহূর্তে সিরিয়াল ছাড়ছি। কত বড় আস্পর্ধা ওনার, মানে উনি কথা বলার একটা ধরন আছে, উনি বলতে পারতেন অন্যভাবে। ওনার এতটাই স্পর্ধা যে উনি আমাকে বলছেন যে ওখানে রাখ, ওইখানে। আমি তখন অমিতদাকে ফোন করলাম, অমিতদা ফোন করে, কী হয়েছে বাবু, কী হয়েছে? অমিতদা তখন ওই ভদ্রলোককে ডেকে যা ছাড় দেওয়া দিয়েছে। প্রত্যেকে বললো উনি নাকি সবার সাথে দুর্ব্যবহার করতেন। অমিতদা বললো, যতদিন সুরজিৎ এই সেটে থাকবে ততদিন তোকে যেন আমি সেটের মধ্যে না দেখি, এটা আমি তোকে স্ট্রিক্টলি বলে দিলাম। আর সত্যি তারপরে আমি আর ওনাকে কোনোদিনও আমি থাকাকালীন দেখতে পারি না। এই একটা ঘটনা গেল। এবার প্রথম দিন শ্যুট করার পরে ওনারা শ্যুট প্রায় তখন টাইম লিমিট ছিল না, এখন যেমন 9:30 টাইম লিমিট আছে, তখন টাইম লিমিট ছিল না। তখন ওনারা দেখছি হঠাৎ করে যে যার মতন বাড়ি চলে গেল রাত 2:30 বাজে। আমার সারা গায়ে কালো রং মাখা হতো, খালি গায়ে থাকতাম আমি, সারা গায়ে কালো রং, পায়ে কালো রং, হাতে কালো রং, মুখে তো মুখ, গলা, বুক, হাত আমি তুলে নিলাম, পিঠ কী করে তুলব, পাটা আমি তুলে নিলাম, পিঠের রংটা কী করে তুলব, কেউ নেই। আমি অবাক। আমি যখন বললাম যে এটা কি ফাজলামো হচ্ছে না ইয়ার্কি হচ্ছে, আপনারা কী করছেন, এটা আর্টিস্ট এখানে রাতেবেলা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এই মেকআপ তোলার জন্য। দ্বিতীয় দিন ওটা নিয়ে প্রচুর ঝামেলা হলো। স্ট্রিক্টলি ওদের বলা হলো একজন থাকবে, সে পিঠের রংটা তুলে দিয়ে, তার পিঠের রং তো আমি বললাম আপনি পিঠের রংটা তার আগে তুলে দিন, তারপর আপনি চলে যান, আমি আমারটা বাকিটা তুলে নিই। পিঠ আমি কী করে তুলবো না দেখে? একটা জিনিস হচ্ছে, আমি ভালো জামা কাপড় পরেতাম, সেটা তো পরতে হবে আমাকে। এই দুটো ঘটনা। তারপরে তৃতীয় ঘটনা হচ্ছে, আমরা যেখানে শ্যুট করছিলাম, আমার স্টুডিওটার নাম মনে নেই, ওখানে মেকআপ রুমটা অর্ধেক জলের তলায়, একটা পুকুর আছে, সেই পুকুরের তলায় মেকআপ রুমটা ডুবে থাকে। মানে আপনি যদি মেকআপ রুমে বসেন, বাইরে মাছগুলো পুকুরের তলায় দেখতে পারবেন। ওখানে আমি শুনেছি নাকি যে ওই স্টুডিওটা ভৌতিক স্টুডিও, ওখানে নাকি অনেক হন্টেড ঘটনা ঘটেছে, অনেকেই দেখেছেন, এটা সত্যি। তো আমি বললাম যে তাহলে আমি যাবো, আমি দেখবো জিনিসটা। একদম শিব ঠাকুরের বেশে, বীরভদ্রর বেশে, হাতে একটা খড়গ নিয়ে, এক হাতে একটা মুন্ড লাঠি নিয়ে আমি যেতে লাগে। ওখানে যারা দেবদেবী হয়েছিল, সেই দেবীরা আমাকে দেখে ভয় পেয়ে গেছে উল্টে, ভূতকে ভয় বলে কি। এখন আমি দেখতে যাচ্ছি যে কোথায় এখানে ভূত প্রেত আছে। সেটা গেলাম, পুরো স্টুডিও রাতের বেলায় 2-2:30টার সময় একা একা ঘুরলাম, কিছু দেখতে পাইনি, চলে আসলাম, বললাম কিচ্ছু নেই ওখানে। ব্যাপারটা হচ্ছে পুরোটাই হয়তো আমি পারিনি, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ হয়তো দেখেছিলেন, তা আমি হয়তো নাও দেখতে পাই। আর লাস্ট ঘটনা হলো যে যখন এই সিরিয়ালটা অন এয়ার হয়, আমার এপিসোডগুলো যখন টিভিতে আসে 7 দিনের পরে, তখন 1 নম্বর সিরিয়াল ছিল বামা খ্যাপা ইটিভিতে। আমার এপিসোডগুলো আসার পরে 3 দিন না 4 দিনের মধ্যে মা দুর্গা 1 নম্বর টিআরপিতে চলে আসে। বিশাল বড় একটা পার্টি হয়েছিল, যদিও আমি যেতে পারিনি, কারণ তখন আমি আরেকটা সিরিয়াল করছিলাম সে কারণে। কিন্তু আমার ভালো লাগার জন্য আমাকে সবাই ডেকেছিলেন, এটা আমার জন্য বিরাট পাওনা যে আমার জন্য একটা সিরিয়াল 2 থেকে 1 নম্বরে এসেছিলো। আমি যেটুকুন খাটনি আমার মতন করেছি, খুব খাটতাম পাগলের মতন। ওই সিরিয়ালটা হয়ে যাওয়ার পরে ওরা আরও ডেট চেয়েছিলো, আমি তারপর 10 দিনের বেশি আমি বলেছি আর আমি করতে পারবো না, 3 দিন এক্সট্রা দিয়েছিলাম। তারপরে আমি যখন বাড়িতে ছিলাম, আমি প্রায় 7 দিন কথা বলতে পারিনি, কোনো কথা স্বর বেরোতো না গলার, পুরোপুরি আমার গলা বসে গেছিলো, একটা আওয়াজ বেরোতো, মানে এত চেঁচাতাম। কিন্তু শিব ঠাকুরের অসীম কৃপায় আমি পেরিয়ে এসেছি ওই জায়গা থেকে। আশা করি আরও অনেক দূর যাব আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা বলে আর শেষ করবো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আগের ভিডিও থেকে বলা শুরু করেছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর যদি মনে হয় আমার পরবর্তী ভিডিও দেখবেন তাহলে লাইকও করবেন, আর এই ঘন্টি আইকনটা টিপে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।